নাজমুল সাহেবের জয় হোক, ইউডিএফ এর জয় হোক, তালা সাবির জয় হোক। সেই সরকার কে আসবে, সেই সরকারের বিগত দিনের কাজকর্ম আমরা সবাই জানি। গণতন্ত্র পাশে থাকবে না নাই, সংবিধান থাকবে না নাই, সংস্থা থাকবে না নাই, সুন্নতি লেবাস টুপি দাড়ি লঙ্গি নিয়ে আমরা আসামে মাথা উৎসা করি পাশে থাকতে পারবো না নাই। তার এবার নির্বাচন, এই নির্বাচন আমাদের পূর্ব বক্তা দুইজন যে বলেছিল ওনারাও কথাটা বলেছিল, আমিও বলছি। এই নির্বাচনে আপনাদের গণতান্ত্রিক ভাবে অধিকার আছে ভোটাধিকার সাব্যস্ত করা। এখানে আমরা কোনো প্রেসার ক্রিয়েট করতে পারবো না, শুধু আপনাদের কাছে অনুরোধ জানাবো গণতান্ত্রিক ভাবে যে মর্যাদা আছে আপনার ভোটাধিকার সাব্যস্ত করার অধিকার সংবিধানে আপনাদেরকে দিয়েছে। কিন্তু একজন সমাজের বুদ্ধিমান এবং জ্ঞানী মানুষ হিসেবে আপনারা কাকে নির্বাচিত করলে আমাদের সমাজ দাদা আমার কোন ঠিক থাকবে, সেই কাজটা কিন্তু আপনাদেরকে ভেবে চিন্তে করতে হবে। আপনাদের সামনে মূলত তিনজন প্রার্থী আছে। কংগ্রেসের প্রার্থী আমার মামা আবু তাহের ব্যাপারী সাহেব, দ্বিতীয় প্রার্থী সাম্প্রদায়িক শক্তি জাভেদ ইসলাম সাহেব, বিজেপি এজিপি এবং বিপিএফ এর মিত্রজোটের প্রার্থী। তৃতীয় প্রার্থী আছে বর্তমানে সাংসদ এআইটা প্রধান মাওলানা বদরুদ্দিন নাজমুল সাহেব। ভোট দেওয়ার আগে আপনারা এই তিনজন মূলত প্রার্থীকে সামনে রেখে চিন্তা করলে আমার মনে হয় আপনারা এক সেকেন্ডে সিদ্ধান্ত নিতে পারবেন যে সবচেয়ে যোগ্য এবং সাবলীল সাংসদ হিসাবে মাওলানা বদরুদ্দিন নাজমুল সাহেব ইতিমধ্যে ক্ষমতা দেখি। এখানে কারোই দ্বিমত নাই। প্রত্যেক জায়গায় আমরা মিটিং করি, মিটিংয়ে যেগুলো কথাবার্তা পাচ্ছি, আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে যেগুলো পাচ্ছি, সবারই একটা কথা, চার দোকানত হাটত বাজারত ঘাটত। বিগত দিনের ভোট কি করছিলাম যেহেতু সংসদে সাবলীল ভাবে কথা বলার ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ সাংসদ মাওলানা বদরুদ্দিন নাজমুল সাহেব, তাই আমরা এবারের ভোটটা ওনাকে দেবো, এখানে কোনো কথা নাই। কংগ্রেসি বন্ধুরা, কংগ্রেসি জনপ্রায় বলে যে এই ভোটটা ওনাকে দিতে হবে, তাই আমার আশা আপনারাও দিবেন। তার সত্ত্বে একটা কথা বেশি করে প্রচারিত, মামা টিকিট পেয়েছে, ভাগ্নে এখন কি করবে। আমি গত 28 তারিখ থেকে মিডিয়াতে স্টেটমেন্ট দিয়ে 62 নম্বর মিটিং আমার এটা আজকে, আরো ওই 5 দিনে কমে আরো 25টা মিটিং আমার আছে। এই মিটিং এর পরে চৌরঙ্গি মোড়ে মিটিং আছে, তারপরে আরো একটা বালাদানে আছে। এত কথা বলার পরেও আজকে পোকামারি বাজারে মিটিং করে যখন মিটিং করি, যখন এই মানুষের কথা যে কংগ্রেসের লোক আমাদেরকে বলে ভাগ্নে এখন মামাকে পয়সা দিয়ে সহায় করতেছে, দিন করে মামার বিরুদ্ধে কথা বলে, রাত করে টেলিফোনে মামাকে ভোট দিতে বলে, এই যে কথাবার্তাগুলা আমি আগেই বলছিলাম দলত কই মামাই ডাঙর না হয়, গতিকে মামা আছে, আমি ওনাকে শ্রদ্ধা করি, ইজ্জত করি। মামা ভাগ্নে আছি বাড়িতে, রাজনৈতিক ভাবে ওনাকে আমি কিঞ্চিত পরিমাণ সহায় করতে পারি না, কারণ আমার ইমান আছে, আমার জ্ঞানও আছে, ইমানও আছে। আমার কিঞ্চিত পরিমাণ যদি ইমান আছে, আর আমার ফ্ল্যাটে এই বেইমানি নেই। আমি যে দলে আছি সেই দলের একজন সৈনিক, আমি জান প্রাণ দিয়ে লাগছি। আগে তাই মামা টিকিট না পাওয়া অন্য ব্যক্তি টিকিট পেলে আমার এত পরিশ্রম করতে লাগতো না। যেহেতু সবার এই মুখের কথা, বিশেষ করে কংগ্রেসের কথা, মামাকে সহায় করব। এখন আজকালকার যুগ, আপনারা বিচার করেন, বিচার আপনাদের কাছে রাখি। দিনে মামার বিরুদ্ধে বলবো, কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে বলবো, বলার পরে কাউকে যদি রাত্রে ফোনে বলি, এখন সবারই কাছে অ্যান্ড্রয়েড ফোন, অটোমেটিক রেকর্ডিং অপশন আছে, রেকর্ডিং করে ভাই শোনাবে না নাই। আর আমার সময় নাই, এই মিটিং করার পরে আরো 2টা মিটিং করবো, তারপর জেলা কমিটি বসবো, আগামীকালকে প্রোগ্রাম কি, হেলিকপ্টার প্রোগ্রাম কোথায় কে কে যাবে, অফিস কিভাবে চলবে, ডোর টু ডোর ক্যাম্পেইন কিভাবে যাব, এই সমস্ত মিটিং করতে আমার প্রত্যেক দিনে রাত 4টা-5টা হয়ে যায় ভোট। 1-2 ঘন্টা কম করে আবার সকালবেলা বাইরেতে হয়। কোন লোকের দেখা করে বলবো বা টেলিফোনে বলার তো সুযোগে নেই। এই কথাগুলো এমন ভাবে প্রচার করছে, কারণ কংগ্রেসীরা দেখছে ওদের ভোট নেই। এখন অপপ্রচার ছাড়া আর কোনো রাস্তা নেই, তাই অপপ্রচারের রাস্তা নিয়েছে। আপনারা কেউ এই কথাগুলো বিশ্বাস করবেন না। মামা তো দূরের কথা, আমার জন্মদাতা আব্বাজানও যদি কংগ্রেসের টিকিট নিয়ে আসতো,
আমি যেহেতু AIDF দলের একজন লোক, আমি আমার বাবাকে রাজনৈতিকভাবে বিরোধ করতাম, কোনো সমর্থন করার কথা না। বাবাকে তো সবাই ইজ্জত করেন, জন্মদাতা পিতৃ। আমি রাজনৈতিকভাবে কোনো ব্যক্তিকে সহায় করতে পারি না। আমার ইমান ইনশাল্লাহ এত মজবুত আছে, যে দলে আছি সেই দলের জান দেব, যেটা না যেটার মালিক উপরেলার আপনারা। আমাদের কাজ আমরা করে যাব। আর ইনশাল্লাহ যেটা দেখা যায়, আমাদের সাংসদ আগামী 23 মে তারিখে যেটা রেজাল্ট হবে, ইনশাল্লাহ আপনারা সবাই দেখবেন আজমল সাহেব মিনিমাম 8 লক্ষ থেকে 10 লক্ষ ভোট পাবে, এখানে কোনো সন্দেহ নেই। ঝালসরপাড়া, মানিকগঞ্জ, গৌরীপুর, গোয়ালপাড়া, বরপেটা, বিলেসিপাড়া, পূব পশ্চিম, গোলকগঞ্জ, ধুবড়ি, কোনো সমষ্টি বাদ নেই। সব জায়গাতে মিটিং করতেছি, সব জায়গাতে মানুষের সঙ্গে আদান প্রদান চলছে। সবার এই একটা কথা, পারদর্শিতার খাতিরে যদি ভোট দেওয়া লাগে, চোখ বন্ধ করে মৌলানা বদরুদ্দিন আজমলকে ভোট দিতে লাগে। এখানে আপনারাও চাই করে নিচ্ছেন, আপনারাও সিদ্ধান্ত নিয়েছেন। দেখেন আমার কথাটা মিছে না সাচা। এখন দেখি কি 2-4টা লোককে জিজ্ঞেস করবেন, এই কথাই বলবে। চর দিয়ে আসতে যত নাও পার হয়েছে, যত রাস্তার লোক দেখা পাচ্ছি, সবাইকে জিজ্ঞেস করছি খবর কি, সবাই কয় চাচা তালা চাবি জিন্দাবাদ। সবাই এক কথা, সবার মধ্যে, এখানে সন্দেহ নেই। আর আমার কথা মানুষ শুনবে বা কেন? আমি যদি মামাকে ভোট দিতে বলি যে কংগ্রেসের এত অপকর্ম, আপনারা যদি আমাকে প্রশ্ন করেন যে কংগ্রেস 15 বছর শাসনকালে ভোটার NRCর কোনো কাম করতে পারলো না, সেই কংগ্রেসের কথা আপনি বলেন কেন? আমাকে প্রশ্ন করবেন না? না, কংগ্রেসের 15 বছর রাজত্ব কালটা আমি পুঙ্খানুপুঙ্খানুভাবে পোস্টমর্টম করে দেখলাম, এখানে গভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে। বিশেষ করে আমাদের মাইনরিটির মানুষদেরকে এখানে আপনারা চিন্তা করে দেখেন, 100 জনের নামে যদি ভোটার আসে, 95 জন মাইনরিটির মানুষ, 5 জন মাত্র অন্য সম্প্রদায়ের মানুষ। এইবার আমি বিধানসভায় প্রশ্ন এনেছিলাম, তরুণ গগৈ সাহেব 2001 সনে যেদিন কার্যভার আসামের নিল, সারা আসামের ভোটারের সংখ্যা কত? আমাকে উত্তরে জানাইলো তরুণ গগৈ যেদিন কার্যভার নেয় সেদিন সারা আসামের ভোটার মাত্র 20,208 জন। দ্বিতীয় প্রশ্ন ছিল, উনি যেদিন কার্যভার ত্যাগ করলেন 2016 এপ্রিল মাসে, তখন সারা আসামের ভোটারের সংখ্যা কত? সদনের মধ্যের মর্মে আপনারা শুনলে আচরিত হবেন, সারা আসামের ভোটারের সংখ্যা 5 লাখেরও অধিক। এই আমাদের দরিদ্র জনসাধারণকে, মা বোনদেরকে নামে ভোটারের নোটিশ দিয়ে, এক্সপোর্টের অর্ডার বানিয়ে, বাংলাদেশে বানিয়ে আমরা কি অন্যায় করেছিলাম? কিন্তু পরিমাণ তরুণ গগৈ কোম্পানির কোনো সহানুভূতি ছিল না, না ভবিষ্যতে থাকবে। এদের 1 পয়েন্ট প্রোগ্রাম, একটাই এজেন্ডা। উনি যেদিন কার্যভার নেন সেই দিন উনি শপথ খাইছিলেন, উনি প্রতিজ্ঞা করেছিলেন, হর হালতে আসামের 1,30,00,000 লোকের থেকে 40 থেকে 60 লক্ষ লোক আমাকে বাংলাদেশ পাঠাইতে হবে। এর ভিতরে অন্তর্নিহিত কারণ আছে। কারণ বিধানসভার তথ্য মতে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সাহেব এইবার ভাষণ দিয়েছিল বিধানসভায়। 31টা জেলার মধ্যে আসামের 12টা জেলায় মুসলিম অধিদৃশ্য জেলা, 126টা বিধানসভার মধ্যে 38টা বিধানসভা মুসলিম এলাকা বলে চিহ্নিত। তরুণ গগৈ সাহেবের একটাই প্রোগ্রাম, একটাই এজেন্ডা, একটাই অভিসন্ধি, যেইভাবে যদি চলে আগামী 26 আস্তে আস্তে আসামের মুখ্যমন্ত্রী বা কোনো বা মুসলমান মানুষ হয়। তরুণ গগৈ কোম্পানির কাছে আমার প্রত্যাহ্বান প্রশ্ন, ভারত সর্ববৃহৎ গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ দেশ। এখানে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, মুসলিম, আদিবাসী, গরিব, ধনী, সংবিধানে সাংবিধানিকভাবে আমাদেরকে সমমর্যাদা দিয়েছে। ভারতের সংবিধান কখনো বলে নাই মুসলিম মানুষ চিফ মিনিস্টার হওয়া যাবে না, আদিবাসী চিফ মিনিস্টার হওয়া যাবে না, গরিব মানুষ চিফ মিনিস্টার হইতে পারবে না। যদি এতই হয়তো, আপনারা চিন্তা করেন কয়েকদিন গত লোকসভা নির্বাচনের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সাহেব চায়ওয়ালা, উনি চায় বিক্রি করতে নিজেই বলে, সেই চায়ওয়ালা যদি ভারতের প্রধানমন্ত্রী হইতে পারে, আপনাদের সুন্নতি লেবাস, টুপি, দাড়ি, লঙ্গি নিয়ে কেন মুখ্যমন্ত্রী হইতে পারবেন না? কেন আমাদের সামনে এত যন্ত্রণা? আজকে 15 বছর শাসন করার পরে ভোটার বানিয়ে আমাদেরকে দুর্লা করে দিল। এই কেস 5 লাখেরও যদি অধিক, আমরা যদি 1:5 ধরি, NRCর দ্বিতীয় পর্যায়ের নাম ওঠার পরেও যাদের যাদের নামে ভোটারের নোটিশ আসছে
আমার নামে যদি ডিভোটারের নোটিশ আসছে, আমার ফ্যামিলিতে ৫-৭০ লোক ওদেরও এনআরসিতে নাম কেটে দেওয়া হয়েছে ইতিমধ্যে। এই যে আমাদেরকে জয়লা করার যে ষড়যন্ত্র, এখানে একটাই উদ্দেশ্য, যে এইভাবে যদি ডিভোটারের নোটিশ দেয় ৫ লাখ লোকের উপরে 1:5 যদি দলই কমসে কম 25 লক্ষ লোকের ডিভোটারের কেস চলছে। এই কেস কবে শেষ হবে? আমাদেরকে জয়লা করার আমরা ধন সম্পত্তি জমা জমি বিক্রি করে কেস লড়তেছি। এই কেস লড়তে লড়তে আমাদের সম্প্রদায়ের মানুষ এমনি জুড়েলা হয়ে যাবে। অর্থনৈতিক ভাবে যখন পঙ্গু হবে, ভাই সকল আমাদেরকে আর বাংলাদেশ পাঠাইতে লাগবে? বাংলাদেশ পাঠার দরকার আছে? পয়সাই যদি না থাকে, জায়গায় জমি চালাবাড়ি যদি না থাকে, কেসের পিছনে যদি সব শেষ করি, সেই তরুণ গগৈয়ান কোম্পানির ভোট নেওয়ার অধিকার আপনাদের কাছে নাই। তারপরেও যখন দেখতে ভোট নাই, এখন অপপ্রচারে লিপ্ত হয়েছে। এই কথাগুলো আপনাদেরকে চিন্তা করতে লাগবে। নাম্বার 2, এনআরসির কাম 2015 সনের 31 জানুয়ারি শেষ করতে লাগে বলে তরুণ গগৈ সাহেবকে মহামান্য সুপ্রিম কোর্টে নির্দেশ দিল, কঠিন নির্দেশ। 2015 সনের 31 জানুয়ারি এনআরসির কাম সম্পূর্ণ করে পাবলিশ করেন। তরুণ গগৈ সাহেবের নির্দেশ মর্মে এনআরসির মডেলিটি প্রস্তুত হলো। এনআরসির মডেলিটির অধ্যক্ষ হল ডক্টর ভূমিধর বর্মন, ওনার মন্ত্রী। এখানে মেম্বার রকিবুল হোসেন, নজরুল ইসলাম, সিদ্দিক আহমেদ, ডক্টর অর্জেন্দু দে, গৌতম রায়, বিভিন্ন মেম্বার দিয়ে এনআরসির মডেলিটি প্রস্তুত করলেন। তরুণ গগৈ সাহেবের নির্দেশে আসামের নোডাল অফিসার প্রতীক আদালা উনি এনআরসির মডেলিটি সই করলেন। তারপরে সুপ্রিম কোর্টের অ্যাপ্রুভ দিলেন। আমাদের এনআরসির লিগেসি ডাটার কাম আরম্ভ হল 2013 সনে। আমরা সবাই, আমাদের কাগজ আছে 1951 সনের কাগজ, 66 সনের ভোটার লিস্ট, 71 সনের ভোটার লিস্ট, আসাম চুক্তি মর্মে আমরা সবাই এনআরসির লিগেসি ডাটা ফিল আপ করার সক্ষম হলাম। তারপরে তরুণ গগৈ সাহেবের মাথা ঘুরে গেল। প্রথমে যে কথাটা বলছি 40 থেকে 60 লক্ষ, উনি যখন দেখলো আসামের সমস্ত মুসলিম মানুষ 97.9% লিগেসি ডাটা ফিল আপ করার জন্য সক্ষম হলো, উনি ভাবলেন আমি 40 থেকে 60 লক্ষ লোক এনআরসির যাতে নাম উঠতে না পারে এদেরকে বাংলাদেশে পাঠাবো। সেই আশা ওনার আর পূরণ হলো না। না হওয়ার পরে উনি মাঝখানে ওনাদের দিনে এনআরসির কাম আরম্ভ হয়েছে, মাঝখানে আবার যখন লিগেসি ডাটা ফিল আপ করা হলো, উনি এনআরসি কিভাবে দেরি করা যায় তার জন্য আবার লিগেসি ডাটা বন্ধ করে বললো যে ফ্যামিলি ট্রি, পরিয়াল বৃক্ষ আনতে হবে। আজকে ভাই সকল তরুণ গগৈ সাহেব যদি এই 15 বছর শাসনকাল সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও উনি যদি করতে পারতো, আজকে আমাদের সামনে যে মুসিবত, এই মুসিবত আসতো, তো দায়ী কে? কংগ্রেস না অন্য কেউ? এনআরসি ডিভোটারের জন্য দায়ী 100 যদি 100 নম্বর দিতে যান, 99 না 100-র ভিতরে 100 তরুণ গগৈয়ান কোম্পানি পাবে। বিজেপি সাম্প্রদায়িক শক্তি, ওনাদের আমরা সাপোর্ট করি না। এখানে বিজেপির চুল পরিমাণও ভুল নেই। সমস্ত আপনারা যত ডিভোটারের নোটিশ পেয়েছেন, যত এক্সপার্টির অর্ডার পেয়েছেন, একপক্ষে ভাবে বাংলাদেশি, এই নোটিশগুলো লক্ষ্য করে দেখেন 2011 সন থেকে 2015 সনের 5 ডিসেম্বর তারিখ পর্যন্ত। সে পর্যন্ত আসামের সরকারে কে ছিলেন? তরুণ গগৈ সাহেব। কেন উনি পারলেন না? এর ভিতরে কি যুক্তি আছে? আর আমি বড় গলায় বুকে হাত দিয়ে বলতে পারি, আসামের 1,30,00,000 জনসাধারণ সবাই প্রকৃত ভারতীয় নাগরিক, একটাও বাংলাদেশি নেই। কারণ 1971 সনের আসাম চুক্তি মর্মে 24 মার্চের 12টা রাতের আগ পর্যন্ত যে আসছে তারা প্রকৃত ভারতীয় নাগরিক। যারা 71 সনের পরে আসছে তাদেরকে আমরা বাংলাদেশি বলি। সে হিন্দুই হোক মুসলমানে হোক, তাদেরকে বিতাড়িত করেন, আমার কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা 71 সনের আগের আসা, আমার বাপ দাদা 14 পুরুষ 1946-1942 সনের জন্ম আমার এই ধৌবড়ি যাই আসামত, আমাদেরকে বলে বাংলাদেশি। এর কি যুক্ত আছে? কেন আমরা ভারতবর্ষে মাথা নিচে করে থাকবো? কি যুক্তি আছে, কি দরকার আছে? এরা যতই বলেছি করুক, ওপরে একজন আছে আল্লাহ, দ্বিতীয় ব্যক্তি আপনাদের সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব আছে। এরা যতই চক্রান্ত করুক, এক জামকাকা ভারতীয় প্রকৃত নাগরিককে এরা বাংলাদেশে পাঠাইতে পারবে না, এদের হিম্মত নেই। আজমল সাহেব আপনাদের জন্য, বিশেষ করে মা বোনদের জন্য 48 লাখ মহিলার কেস করে সুপ্রিম কোর্ট থেকে জাজমেন্ট এনেছে। সেই জাজমেন্ট দুটো কি ছিল?
আমরা যদি একটু চিন্তা করি, আমাদের মা বোনদের যখন রূপচান বেগম যমুনা মুখের মেয়ে আর একটা গৌরীপুরের মেয়ে মনোরা বাবা, এই দুইজনকার কেস হাইকোর্টে দিল যে এনারা যে লিঙ্কের সার্টিফিকেট হিসেবে ডিপি সেক্রেটারির সার্টিফিকেট ইউজ করেছে, সেটা 2 নম্বরই, সেটা ভেজাল পয়সা দিয়ে ম্যানেজ করা। ডিপি সেক্রেটারি হাইকোর্টে ওটা স্টেটমেন্ট দিয়েছিল যেটা আমার সই না। তারপরে বললো যে 48 লাখ মহিলা যেহেতু লিঙ্কের সার্টিফিকেট হিসাবে পঞ্চায়েত সার্টিফিকেট দিয়েছে, এদেরকে এক গড়িয়া করে এনআরসির কাম প্রস্তুত করা হোক। ওই দিন ভারতবর্ষের কোনো নেতা ছিল না এক্সেপ্ট আপনাদের মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব ছাড়া। আজমল সাহেবের তৎপরতা, ওনার চেষ্টা, জমিয়ত উলেমা হিন্দের ব্যানারে রূপচান বেগম এবং মনোরা বেগমের নামে সুপ্রিম কোর্টে সর্বপ্রথম কেস সাবমিট করলেন। প্রথম কেস করনেওয়ালা আজমল সাহেব, সেই কেস নম্বর 13,256/2017। পরবর্তী পর্যায়ে যারা অন্যান্য সংগঠনও কেস নিয়ে যায়। তারপরে হাস্যকর ভাবে কংগ্রেসে বলে আমাদের কেস আছে। ভাই, যদি কোনো কংগ্রেসী এখানে বন্ধু আছেন, জনাব আছেন, আমি খারাপ পাবো না, শুধু আসি মাইক্রোফোনে আমাকে কেস নম্বরটা আপনাদের কত সেটা বলে দেন। যদি বলতে পারেন আমার গাড়িতে লেটার প্যাড আছে, আমি বিধায়ক হিসেবে রিজনেশন দিয়ে আবার আজকে কংগ্রেসের গামছা নেব। কোনো কংগ্রেসের কেস নাই, সমস্ত মিথ্যা কথা। ওরা কেস করতে গিয়েছিল সুপ্রিম কোর্টে, আমি সেই ব্যাখ্যাও দেখছি কখন গিয়েছিল। 2017 সনের 12 নভেম্বর তারিখে সুপ্রিম কোর্টে কংগ্রেসের 7 জন বিধায়ক গিয়েছিল। রকিবুল হোসেন, গোয়ালপাড়া ওয়েস্টের এমএলএ AK রশিদ সাহেব, সরুক্ষেত্রীর এমএলএ জাকির হোসেন শিকদার সাহেব, আরো অন্যান্য কয়েকজন এমএলএ গিয়ে সুপ্রিম কোর্টে কেস করতে গিয়েছিল। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছিল যে কেসের আপনাদের স্টাইল, যে কেস নিয়ে আসছেন, এই কেস ইতিমধ্যে রূপচান বেগম, মনোরা বাবা এবং অন্যান্য ইন্ডিভিজুয়াল 8টা কেস চলছে, গতিকে আপনাদের কেস নেওয়া হলো না, এই কেস চলছে, আপনাদের কেস খারিজ করা হলো। ওরা উপায়বিহীন আয়া, যেহেতু আপনাদের কাছে ভোট নিতে হবে, সুপ্রিম কোর্টের বিল্ডিং এর সামনে গিয়ে মোবাইলে সেলফি উঠে ফেসবুকে হোয়াটসঅ্যাপে টুইটারে ছাড়ি দিল যে আমরা সুপ্রিম কোর্টে কেস করলাম। এখন এত প্রত্যাহ্বান জানাই ওদেরকে, আমি টিভিতে বলছি যে আপনাদের কেস নম্বরটা শুধু বলেন, কেস একটা করলে তার নম্বরটা থাকবে। আর আজমল সাহেবের কেস যদি কেউ জিজ্ঞেস করেন, আমি 13টা কেস আমার মুখস্থ আছে, এক এক করে সব বলবো। 274/2009 প্রথম সুপ্রিম কোর্টে আজমল সাহেব কেস চলে, সেই কেসে তিনি অংশদারিত্ব নেয় 2013 সনে। দ্বিতীয় পর্যায়ের কেস রূপচান বেগম 13,256/2017। পরবর্তী পর্যায়ে জোড়াহাটে ডেপুটি কোর্ট থেকে যেগুলো নোটিশ আসছে, আমাদের ধুবড়িতে ফরেনার ট্রিবিউনাল কোর্ট আছে। আজমল সাহেব ওই কেস ট্রান্সফার করার জন্য 12,467/2018, এই 2019 জানুয়ারি মাসের 25 তারিখে আপনাদের জন্য আজমল সাহেব সুপ্রিম কোর্টে এখনো কেস চলে আছে। আজকে 1.5 মাস আগে কেস সাবমিট করেছে, সেই কেস 3,547/2019। আরো কয়েকটা ডিভোটার লোয়ার কোর্ট, ডেপুটি কোর্ট থেকে হারার পরে 11টা কেস উনি সুপ্রিম কোর্টে নিয়ে গেছে, সেই কেসগুলো চলে আছে। এই মানুষগুলো প্রকৃত ভারতীয় নাগরিক, হাইকোর্ট এবং লোয়ার কোর্টে ডিগ্রি দিয়েছে, জাজমেন্ট দিয়েছে যে এরা বাংলাদেশি, কাগজ 100% আছে। তারপরে এফটি কোর্ট, ডুবরির এফটি কোর্ট আমাদের যখনই শোনে মুসলিম মানুষ কোনো কেসের কাগজ দেখে না, না দেখে এক করিয়ে করে দিয়ে জাজমেন্ট দেয় যেটা বাংলাদেশি। তারপরে হাইকোর্ট যায়, হাইকোর্টে একই অবস্থা। আজমল সাহেব এই কেসগুলো নিয়ে গেছে, পরবর্তী পর্যায়ে আরো কেস নিয়ে যেতে হবে। তার জন্য আজমল সাহেব পলিটিক্যালি ভাবে জিন্দা রাখা আপনাদের দায়িত্ব, কর্তব্য। আপনারা যদি না রাখেন, আজকে 10 বছর সাংসদ, কিছু কিছু লোকের মুখের কথা, সাংসদ হিসেবে কি পেলাম, একজন সাংসদ আপনাদেরকে কি দিতে পারে? কোন পৃথিবীর সাংসদে কিছুই দিতে পারে নাই। আপনাদের কর্ম করি আপনাদেরকে খাইতে হবে। সাংসদ আমাদের বেসিক যেগুলো সমস্যা, আমাদের কিছু উন্নয়ন কাজকর্ম, সেগুলো সাংসদের কাজ। মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব সেদিকেও পিছ পড়ি নাই। ভারত স্বাধীনতার পরে 60 বছরে কংগ্রেসের যত সাংসদ ছিলেন তার চাইও ভালো কাজ করে ইনশাল্লাহ দেখাইছে, আপনাদের সামনে আছে। আমার জনাব বলছিল তো আসল কাজ আমরা উন্নয়ন, রাস্তা পেলাম, অমুক পেলাম, তমুক পেলাম। বিজেপির রাষ্ট্রীয় প্রবক্তা, বিজেপির সাংসদরা যে হিসেবে হিন্দি নিউজ চ্যানেলে কথা বলে যে এবার হিন্দু রাষ্ট্র বানাইতে লাগে, ভারতে মুসলমান থাকতে হলে হিন্দু এরা থাকতে হবে, এই কথাগুলো কি মিথ্যা?
যদি আমরা রাস্তা পেলাম, বাড়ি পেলাম, সব পেলাম, এখানে গণতান্ত্রিক ভাবে থাকতেই পারলাম না, এই রাস্তা এই বাড়ির মর্যাদা আছে? সবচেয়ে আমার সুরক্ষা লাগে, আমাদেরকে নিরাপত্তা লাগে। সেই নিরাপত্তার জন্য কে কাজ করতেছে? আজকে যেটা আকাশের চাংপতা কথা, জীবনেও কেউ ভাবতে পারে নাই। ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ আজমল সাহেবের প্রচেষ্টা, আজমল সাহেবের নেতৃত্ব, সংসদে এবং মন্ত্রণালয়ে যোগাযোগ করার পরে ধুবড়ি ফুলবাড়ি ব্রিজ রিপেয়ারের কাম সম্পূর্ণ হয়। ডিটেল প্রজেক্ট রিপোর্ট ইতিমধ্যে খতম। এখন জমির কম্পেনসেশন ক্ষতিপূরণের জন্য যে জমিগুলো পড়ছে তার জরিপ চলছে, কিছুদিনের মধ্যে ব্রিজের কাম হবে। স্যাংশন হয়ে গেছে, পৃথিবীর কোন গভর্নমেন্টে দেওয়ার জন্য বাধ্য। গত 6 মাস আগে লাস্ট যখন বাজেট, সেই বাজেটে অরুণ জেটলিকে উদ্দেশ্য করে বলছিলেন যে বিত্তমন্ত্রী সাহেব, আপনি এইবার বাজেটে কমসে কম ধুবড়ি ফুলবাড়ির জন্য 100 কোটি অন্তত রিলিজ করেন। কমসে কম ওখানে 2-4টা পাথর পড়ে, ওখানে লোক যাতে কমসে কম আশা জাগে যে না ধুবড়ি ফুলবাড়ি ব্রিজটা হবে। অরুণ জেটলি সাহেব আজমল সাহেবকে চিঠি দিয়েছে, সেই চিঠি আমার মোবাইলে আছে। আমার মোবাইলে যদি কেউ দেখতে চান, ধুবড়ি ফুলবাড়ির ব্রিজের করেসপন্ডেন্স লেটার এবং রূপসী বিমানবন্দরের করেসপন্ডেন্স লেটার সমস্ত আমার মোবাইলে আছে। আমি এখন এখানেই দেখাইতে পারি। তো আপনারা ভোট কাকে দিবেন? যে আমাদের জন্য কাজ করতেছে, যে আমাদের কৌমের জন্য। সুপ্রিম কোর্ট প্রয়োজনে উনি বলছে যে সুপ্রিম কোর্টে আল্লাহ না করে যদি কোনো কেসে আমি হারি, সেই কেস ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে নিয়ে যাব। এই কথাগুলো কিন্তু তামসা কথা না। কার এতে বসে আছে? এই 48 লাখ মহিলার বিরুদ্ধে 2টা কেসে 2 কোটি 16 লাখ খরচ করেছে। আজমল সাহেবের মধ্যে আরো সামাজিক ব্যক্তি আছে। 2012 বিটিএটের গোষ্ঠী সংঘর্ষ, 12 কোটি 67 লাখ উনি আজমল ফাউন্ডেশন, জমিয়ত উলেমা হিন্দ, মার্কাজুল মারিফের তরফে 12 কোটি 47 লাখ টাকা খরচ করেছে। 67 লাখ। আসাম গভর্নমেন্টও এত টাকা রিলিজ দিতে পারেনি। তারপরে যদি আমরা বলি আজমল সাহেব ভোট দিলাম, কি পেলাম? আফসোসের কথা। আনোয়ার হোসেন স্যার, আব্দুল হামিদ সাহেবকে আমরা 10 বছরের সাংসদের কথা বলি। ভোট আপনারাও দিয়েছেন, আমরাও দিয়েছি। কি পাইছি? কিছু পাইছি? বরঞ্চ আমাদের মাইনরিটিতে এই থিঙ্কিং তাচ্ছিল্য করে, টুপিদারি লঙ্গি দেখলেই বলে বাংলাদেশি। সংসদেও কোনোদিনও বলতে পারে নাই, বিধানসভা বলতে পারে নাই। আর আপনাদের আজমল সাহেব উনি নিজে সংসদে বলছে যে আমাদেরকে টুপিদারি লঙ্গি দেখলেই আপনারা এই থিঙ্কিং করবেন আমরা প্রকৃত ভারতীয় নাগরিক। এলকে আদবানিকে উদ্দেশ্য করে বলছিল যে আদবানি সাহেব, আমরা যদি বাংলাদেশি, আপনার জন্ম পাকিস্তানে, আপনি আগে পাকিস্তানে যান, তারপরে আমরা বাংলাদেশে যাব। তারপরে আমাদের মানুষ প্রায় কিছুই করে না। ওআই সম্বন্ধে এনআরসির মডেলিটি 2013 সনদ যখন ওআই নিয়ে আসলো আমাদেরকে 2য় শ্রেণীর নাগরিক বানাবে, এই রকিবুল হোসেন, এই তরুণ গগৈ সাহেবের রকিবুল হোসেন বিধানসভায় ভাষণ দিয়েছিল যে আপনারা বাংলাদেশের ভোট নিয়ে যেতেন, যার জন্য তালাসাবের লোক, ইউআইডিএফের লোক, আপনারা বাংলাদেশের পক্ষে কথা বলেন। এই কথাটা বলার পরে তারপরে দিন 18 জন বিধায়ক লঙ্গি টুপি দাড়ি লাগিয়ে বিধানসভায় প্রবেশ করতে না করে নাই। ভুলে গেছেন? ভুলে গেলে চলবে? তারপরে যদি বলেন সাংসদ মানে কিছুই পেলাম না, এতে করার কিছু নাই। এখন যেটা ভারতের সার্বিক অবস্থা, এখানে আমাদের থাকায় দুষ্কর হয়ে গেছে। আমার কথা না, কেউ যদি চ্যালেঞ্জ করে আমি প্রুফ করে দেখাইতে পারো। বিজেপির ব্যক্তিরা বলছে। আসাম সরকারের দায়িত্বশীল মন্ত্রী আজকে কলিয়াবাড়ে গিয়ে 15 দিন আগে বলছিল যে এখানে যত মুসলিম মানুষ আছে সবাই বাংলাদেশি, এরা তো কংগ্রেসকেই ভোট দিবে। সব মুসলিমই কি বাংলাদেশি? ওরা নাগরিকত্ব আইন সংশোধনী বিধেয়ক পাশ করি বাংলাদেশ থেকে 90 লাখ হিন্দু সম্প্রদায়ের মানুষকে আনি জায়গা দেওয়ার চিন্তা চর্চা করছে। সেখানেও লোকসভায় আজমল সাহেব তর্ক বিলে ভাগ নিয়েছে। আজমল সাহেব ওখানে আপনাদের হয়ে কথা বলছে। যত সমস্যা, সব সমস্যার সাথে ভারতবর্ষের 543 জন সাংসদ, মনে রাখবেন এবার নরেন্দ্র মোদী সরকার 3 জন সবচেয়ে সুপার কোয়ালিটি সাংসদ পেয়েছিল। তার ভিতরে আপনাদের সুযোগ্য সন্তান ধুবড়ি লোকসভা সাংসদ হযরত মাওলানা বদরুদ্দিন আজমল সাহেব 3 জনের ভিতরে একজন। সর্বকালের রেকর্ড, সংসদে প্রশ্ন করা সবচেয়ে বেশি 436টা একাই প্রশ্ন করার সাংসদ হিসেবে উনি ভারতবর্ষের ভিতরে রেকর্ড করেছেন। কোন দিকে উনি কমি আছে? উনি একজন জবরদস্ত আলেম, ওনার আমল আছে, উনি টুপি দাঁড়িয়ে আছে জন্য এত তাচ্ছিল্য, এত ঘৃণা। তারপরেও আজমল সাহেব আপনাদের স্বার্থে এই 63 বছর বয়সে এখনো আজকে দেখেন নাও দিয়ে যাচ্ছে, হেলিকপ্টারে উঠছে,
আর রাত্রে হাঁটি মিটিং করতেছে। কালকে আজমল সাহেবের সঙ্গে আমি হেলিকপ্টার প্রোগ্রাম ধর্মশালা করে সাতসলমারা গিয়েছিলাম। ওখান থেকে গৌরীপুরে আসছিলাম। গৌরীপুরে মিটিং করার পরে আসিমা আইজি রোডে মিটিং করছি। আজমল সাহেব ভিন্ন ছাড়া গিয়েছিল, ওখানে 3টা মিটিং করার পরে রাত্রে 1টার সময় যখন বৃষ্টি আর তুফান, আবার গৌরীপুরে উনি বসছে, ওখানে আমাকে ডেকে নিয়েছিল যে আগামী দিনের প্রোগ্রাম আছে, কি করা যায়, এই কংগ্রেসের অপপ্রচার কিভাবে বন্ধ করা যায়, কি দরকার ছিল। আজম সাহেবের পয়সার অভাব আছে। আসামের যত সাংসদ নমিনেশন এবার ফিল আপ করছে, সবচেয়ে ধনী সাংসদ, সবচেয়ে বেশি টাকা টাকার সাংসদ আপনাদের সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমল সাহেব। আরো কিসের দরকার আছে? তারপরে এত কষ্ট কেন করতেছে? আমরা যদি চিন্তা না করি, কে চিন্তা করবে? এই কথাগুলো শ্রদ্ধার ব্যক্তি সকল আপনাদেরকে চিন্তা করতে হবে। আরো বহু বলার কথা আছে। এই কংগ্রেসকে প্রত্যাখ্যান করতেই হবে। এরা আমাদের কাছে ভোট নেওয়ার যোগ্যতা হারিয়ে ফেলছে। আমাদেরকে যেটা যন্ত্রণা দিল, বিজেপি তো সামন দিয়ে ছড়ি মারতেছে, আপনাদের সাংসদ এই ছুরি পার্লিয়ামেন্টে ধরতেছে বিজেপির প্রত্যেকটা ছড়ি। কংগ্রেস 15 বছরে আমাদেরকে পিছন দিয়ে ছড়ি মারি আমাদেরকে জোড়ালা করে দিল, যে পিছনের ছড়ি ধরা যায় না। আজকে তরুণ গগৈ সাহেব একই কংগ্রেস, নাম্বার 3, একই কংগ্রেসের 2 ধরনের কথা, সকালে একটা বিকালে একটা। 2016 নাগরিকত্ব সংশোধনী বিধেয়ক পাস করতে লাগে। সুস্মিতা দেব ওনার সাংসদ, অল ইন্ডিয়া মহিলা কংগ্রেসের সভানেত্রী, উনি হিন্দি নিউজ চ্যানেল, আসামের নিউজ চ্যানেলে বলে যে হিন্দু বাংলাদেশিকে জায়গা দিতে লাগে, আমি সমর্থন করি। ওখানে হিন্দু বাংলাদেশের ভোট লাগে। তরুণ গগৈ সাহেব, রিপুন বড়া সাহেব টিভিতে গুয়াহাটিতে বলে যে আমরা এই নাগরিকত্ব বিলের বিরোধ করি, কারণ মাইনরিটির ভোটও দরকার। মাইনরিটির কোনো ব্যক্তি গিয়ে, আমিও যদি যাই, আরো হায়ার এডুকেটেড পার্সন যদি যায়, রকিবুল হোসেন, ওয়াজেদ আলী চৌধুরী সাহেব, আমার মামা মনু ভাই, সিদ্দিক আহমেদ, নজরুল ইসলাম, যত আছে মাইনরিটির ব্যক্তি, কেউ মাইনরিটির ফেভারত আমার আপনাদের সঙ্গে যখন অত্যাচার হয়, দূর দুর্দশা হয়, কেউ আজ পর্যন্ত না পার্লিয়ামেন্টে, না বিধানসভায়, না টিভিতে বলছে, না ভবিষ্যতে বলতে পারবে। তারও ব্যাখ্যা আছে, আপনারা সবাই জানেন। গোষ্ঠীগত সংঘর্ষ 2012 পরে 14 নারায়ণগড়ে যখন আবার সিদ্দিক আহমেদের সামনে সরকারি আর্মস দিয়ে ফরেস্ট গার্ডে 6 জন মুসলিম মাইনরিটি মানুষকে গুলি করে, সিদ্দিক আহমেদের নির্দেশ মর্মে এসপি ওনাদেরকে অ্যারেস্ট করে। এই কথাটা বলে যে এই গোষ্ঠী সংঘর্ষ বিটিএডি প্রশাসন জড়িত। যেহেতু আগ্রামা মহিলারি কংগ্রেস সরকারের সঙ্গে সরকারে আছে, মিত্রজোটের সরকার, এতটুকু বলার পরে সিদ্দিক আহমেদ গুয়াহাটি না গিয়ে পৌঁছাইতে ওনার মন্ত্রিসভা গেছে না নাই? গেছে না নাই? একজন একটা কথা বলছে, তারপরে সিদ্দিক আহমেদের মন্ত্রী গেল, কারণ হিন্দুরও ভোট লাগে, মুসলিমেরও ভোট লাগে। দেখলে লোক আমাদের ভোট দিয়ে লাভ আছে? কোনো কাম হবে? কোনো কাম হওয়ার কথা না। এখন আসেন সাম্প্রদায়িক শক্তি বিজেপি, এজিপি এবং বিপিএফ, আগ্রামা মহিলারি, এই 3 জন মিত্রজোটের প্রার্থী জাভেদ ইসলাম। এই সাম্প্রদায়িক শক্তি প্রতিহত করতে হবে। ছবি কিন্তু থাকবে, ফুলের থাকবে না, হাতের ছবি। এই হাতের ছবি ভোট দিলে অটোমেটিক ফুলে পেল। সাম্প্রদায়িক শক্তি উৎখাত করার জন্য ভারতের সব সম্প্রদায়ের, হিন্দু মুসলিম সবারই দায়িত্ব নরেন্দ্র মোদী সরকারকে বিতাড়িত করতে লাগে। কারণ আমরা কেউ সুরক্ষিত না। ওনার সরকারিতে উনি যেদিন প্রাইম মিনিস্টার হয়, তারপর থেকে ভারতের যেগুলা অত্যাচার চলছে, মিছে কথা তো আছেই। কালা টাকা 15 লাখ করে আনি দেবে, 2 কোটি করে চাকরি বছরে দিবে, পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধি কমাবে, অমুক কমাবে, তমুক কমাবে। তার মাঝখানে নোটবন্দি করে আমাদেরকে আপনাদেরকে জোড়ালা করে দিল। পৃথিবীর ভিতরে সবচেয়ে ধনী পার্টির পরিণত হলো বিজেপি। বিজেপির অফিস উনি 14তে বলেছিল मैं চায়ওয়ালা। আমরা সবাই ভাবছিলাম একজন চা বিক্রেতা ব্যক্তি প্রধানমন্ত্রী বানা যায়, খুব গর্বের কথা। এখন উনি প্রধানমন্ত্রী হওয়ার যত প্রতিশ্রুতি দিলেন, একটাও পূরণ করতে পারলেন না। উল্টা যখন দেখলো ভোট নেই, উনি এখন বলে मैं भी চৌকিদার হুঁ। চৌকিদার নরেন্দ্র মোদী, চৌকিদার সর্বানন্দ সোনোয়াল, চৌকিদার হেমন্ত বিশ্ব শর্মা, চৌকিদার জাভেদ ইসলাম। এই চৌকিদারের চৌকিদারিত্ব আমরা সুরক্ষিত না, ভারতবর্ষ না, আমরাও না। আপনারা কথাগুলো মনে রাখবেন। সবচেয়ে হাস্যকর কথা, দুঃখ লাগে, ঘৃণাও জন্ম হয়।
যাই চৌকিদার, চৌকিদারের বেতন কত? 1.5 থেকে 2,000 টাকা। চৌকিদার কোথায় রাখেন? সরকারি কার্যালয়ে আপনাদের দোকান বাড়ি সুরক্ষিত রাখার জন্য। সেই চৌকিদারের কোটের দাম 10 লাখ টাকা। ডেইলি 5টা মিটিং করলে 5টা ড্রেস চেঞ্জ করে। সেই চৌকিদারের কথার মূল্য আছে। ওনার চৌকিদারিত্বে কেন আমাদের গুরুত্বপূর্ণ রাফেল বিমানের ডিফেন্স মিনিস্ট্রি থেকে ফাইল চুরি হলেন? ওনার চৌকিদারিত্ব কালে নীরব মোদী, ললিত মোদী, বিজয় মালিয়া, মেহুল চোকসি কেন ভারতবর্ষের কোটি কোটি টাকা নিয়ে ইংল্যান্ডে গিয়ে পালিয়ে আসে? এই নরেন্দ্র মোদী সাহেব চৌকিদারের রূপ নিয়ে আবার বলে যে আমাকে এবার ভোট দেন, আমি আপনাদের চৌকিদারি করব। এই চৌকিদার হলো, সেই চৌকিদারের চৌকিদার হলো জাভেদ ইসলাম। এই জাভেদ ইসলামকে আপনারা মনে রাখবেন। জাভেদ ইসলামকে একটা প্রশ্ন করবেন, ওয়ার্ল্ড সবাই ঘৃণা করছে, এই নিউজ সব জায়গায় গিয়েছে। গত 7 তারিখ বিশ্বনাথ চারিয়ালির শওকত আলী 70 বছরের বৃদ্ধ মানুষ, বৃদ্ধ সমতুল্য ব্যক্তি দাঁড়িয়েছে। সেই ব্যক্তি 40 বছর ধরে ওখানে হোটেলের কারবার করে। ওখানে গরুর মাংস বিক্রি হয়, সাইটে শুয়োরের মাংস বিক্রি হয়, পানি মাছও বিক্রি হয়, কাজ বিক্রি হয়। যার যেটা ধর্ম তারা সেটাই খায়। বিজেপি আর ইজিপির কর্মকর্তা, এনএসএসের কর্মকর্তা গিয়ে ওনাকে মারপিট করার পরে আবার ঘুরি ওই বাজারে নিয়ে আসে গাউরির কাঁচা মাংস খাওয়ার জন্য বাধ্য করল। কালকে শওকত আলীকে খাওয়াইছে, পরশুদিন আমাকে খাওয়াইবে, তারপরে দিন আপনাদেরকে খাওয়াইবে। সেই জাভেদ ইসলাম, সেই মিত্র জোট সাম্প্রদায়িক শক্তির টিকিট নিয়েছে। আপনারা মনে রাখবেন, এই সাম্প্রদায়িক শক্তি যে কোনো ভাবে উৎখাত করতে লাগবে। ভারত ভাই আজকে বলছিল, এজিবির আমি নামও বলে দিতে পারি, আমার আফসোস হয় যে এত আমাদের প্রতি অত্যাচার। সাধারণ 200, 400, 500 টাকার জন্য আমাদের মানুষ বিজেপির পোস্টার ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াইতেছে। ভারত ভাই গিয়ে প্রস্তাব দিচ্ছে 4,000 টাকা রাখেন, এজিপির ক্যাম্পেইন করেন। চিন্তা করছেন কোথায় গেছি আমরা? এতটুকু আমাদের কর্মকেন্দ্র সব হারিয়ে ফেলছি। আরে যে ভোটে আমরা থাকতে পারবো না, নাই যে ভোটে নির্ধারণ করবে ভারতের অবস্থা কি হবে, সেই মানুষ, সেই মানুষের পোস্টারের জন্য, ভোটে কাম করার জন্য 4,000 টাকার অফার নিয়ে গিয়েছিল। এইরকম মানুষ আছে বহুত, আসতে পারে। আপনারা প্রত্যাখ্যান করবেন, ভোট কিন্তু পাবেন, আর ভোট নষ্ট করবেন না, মহামূল্যবান ভোট। তাই আপনাদেরকে অনুরোধ করি, আমাদের সবারই জন্য অপরিহার্য হওয়া পড়ছে। গণতান্ত্রিক ভাবে আমরা বসবাস করতে চাই ভারতবর্ষে, হিন্দু মুসলিম সমান অধিকার নিয়ে। আমাদের তো কোনো ধর্মের প্রতি কোনো বিভেদ নাই, কোনো বিতৃষ্ণা নাই। আমরা যেমন মুসলমানের কাজ করি তেমন হিন্দুদেরও কাজ করি। আমরা কখনো বলছি যে হিন্দুরা এটা করা যাবে না, ওটা করা যাবে না। সেই ভারতবর্ষ থাকতে গেলে আমাকে নরেন্দ্র মোদীর এই সাম্প্রদায়িক শক্তি উৎখাত করতে লাগবে। শ্রদ্ধার ব্যক্তি সকল মা বোনেরা, আপনারা মনে রাখবেন, যে ব্যক্তি আপনাদের জন্য কাজ করে সেই ব্যক্তিকে আপনাদের মহামূল্যবান ভোট দিতে লাগবে। কাজ করা লোকেকে ভোট দিলে ভোট কাজে লাগবে, অন্যথায় এই ভোটের কোনো মূল্য থাকবে না, অথলে যাবে। আর একটা কথা বলেই শেষ করব। 29 নভেম্বর 2016 তারিখ গোয়ালপাড়ার প্রশাসন রাত্রি 2:30টায় গিয়ে মর্জিনা খাতুন, আপনারা নাম শুনছেন সবাই, খুব চর্চিত ব্যক্তি, মর্জিনা খাতুনের টিভিতে স্টেটমেন্ট দিয়েছে। গর্ভবতী অবস্থায় গোয়ালপাড়া প্রশাসন এই তরুণ গোগের পিরিয়ডে মর্জিনা খাতুনকে নিয়ে গিয়ে ডিটেনশন ক্যাম্পে দিলেন রাত্রে, কোকরাঝাড় ডিটেনশন ক্যাম্পে। উনি গর্ভবতী। আজমল সাহেবের নির্দেশ মর্মে 13 জন 11 জন বিধায়ক, আমিও গিয়েছিলাম গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পে গিয়ে ওখানে জিজ্ঞাসা করলাম জেলারকে, কোর্ট থেকে পারমিশন নিয়ে আমরা গেলাম যে মর্জিনা খাতুন কোথায় আছে, মর্জিনা বেগম আমাদেরকে দেখান, আমরা কথা বলবো। বললে যে এখানে মর্জিনা বেগম নেই। আমরা ঘুরে আসি আজমল সাহেবকে রিপোর্টিং করার পরে আজমল সাহেব তারপরের দিন প্রেস মিট ডেকে ন্যাশনাল মিডিয়া, আসামের মিডিয়াকে বললেন যে কালকে 10টার মধ্যে যদি মর্জিনা বেগমের কোনো খোঁজ খবর না দেয় আসাম সরকার, আমি গণতান্ত্রিক ভাবে রাস্তায় নামবো, আন্দোলন করব। আসাম সরকার বাধ্য হয়ে তারপরের দিন এই পেপারে দিল মর্জিনা বেগম কোকরাঝাড় ডিটেনশন ক্যাম্পে সুরক্ষিত আসছে। আজমল সাহেব আর বসে থাকতে পারলেন না। এক মর্জিনা বেগমের সমস্যা আমার সবারই সমস্যা। মর্জিনা বেগমের দাদাজি 1942 সনত ব্রিটিশের পিরিয়ডে স্বাধীনতা আন্দোলনের আঘাত নেয়, যার জন্য ওনার জেলত যায়। সেই জেলের কাগজ আছে, 42 সনের জেলের কাগজ আছে। তারপরেও তাই কি করে বিদেশি হয়, তাকে কি করে ডিটেনশন ক্যাম্পে দেয়?
আজমল সাহেব আবার মর্জিনা বেগমের হয়ে গুয়াহাটি হাইকোর্টে কেস করলেন। 7 মাস কেস যুক্তি তর্ক দিয়ে কেসের ডিগ্রি পেল। ততদিনে মর্জিনা বেগমের কোকরাঝাড় ডিটেনশন ক্যাম্পে সন্তান প্রসব হলো, বাচ্চা জন্ম দিলেন। মর্জিনা বেগমকে বাড়ি করে নিয়ে আসি, 2,60,000 টাকা দিয়ে গোয়ালপাড়া দোনার ঘর একটা করে দিল। আজমল সাহেব এখন ওই ঘরে আছে। পরবর্তী পর্যায়ে মর্জিনা বেগম যেহেতু ভারতীয় নাগরিক, প্রকৃত ভারতীয় নাগরিক, হাইকোর্টে ডিগ্রি দিয়েছে। আসাম সরকারের এগেস্টে আজমল সাহেব মর্জিনা বেগমের হয়ে 1 কোটি টাকার ক্ষতিপূরণ কেস করল। সেই কেস এখন চলি আছে। মর্জিনা বেগমকে আসাম সরকার 1 কোটি টাকা বাধ্য থাকবে দিতে। তারপরে গোয়ালপাড়া প্রশাসনের খেল আরম্ভ হলো। মর্জিনা বেগমকে গিয়ে রাত্রি বলে 10 লাখ টাকা নাও, না হলে গুলি করে মারা হবে, কেস উইথড্র করো। মর্জিনা বেগম এই খবর দেওয়ার পরে আজমল সাহেব আমাকে কল করে নিলেন গোয়ালপাড়াতে গিয়ে ডিসিএসপি কে বললাম আগামী 9 তারিখ সকালবেলা গোয়ালপাড়ায় যাবো, আপনারা ওখানে প্রশাসন উপস্থিত থাকবেন। 7-8 হাজার মানুষের সামনে গোয়ালপাড়া আজমল সাহেব বসেছিল। আমাকে বলছিল, নজরুল ভাই আপনি বলেন। আমি মাইক্রোফোনে ওনার নির্দেশ কর্মে বলছি, গোয়ালপাড়ার পুলিশ আপনাদেরকে আজকে ওয়ার্নিং দেয়, যদি মর্জিনা বেগমের চুল পরিমাণ ক্ষতি হয় গোয়ালপাড়ার পুলিশকে ছাড়া হবে না, পার্লামেন্ট এবং বিধানসভায় রাস্তায় আপনাদেরকে দৌড়াবে। এই কামগুলো যদি আমাদের লোক করে, ওটারও অন্য লোকের তো অধিকার আছে। মর্জিনা বেগমের কালকে ওনার সঙ্গে হয়েছে, পরশুদিন আপনার সঙ্গে হবে, তারপরে আমাদের সঙ্গে হবে। এর জন্য কথা বলার একজন লোক লাগবে। এটা যতই ষড়যন্ত্র করুক, এনআরসির যতই না। আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না।